পাড়াগাঁয়ের মাইনর স্কুল, মাঝে মাঝে ভিজিট করতে আসে। আর কোথাও থাকবার জায়গা নেই, তাই হেডমাস্টার অবিনাশবাবুর এখানেই উঠতে হয়। অবিনাশবাবুকে লাগেও ভালো। বছর 42 বয়স, একখানা চেহারা, বেশ ভাবুক লোক। বেশি গোলমাল ঝঞ্ঝাট পছন্দ করেন না। কাজেই জীবনের পথে বাধা ঠেলে অগ্রসর না হতে পেরে দেবলহাটি মাইনর স্কুলের প্রধান শিক্ষক রূপে 15 বছর কাটিয়ে দিলেন, এবং বাকি 15টা বছর যে এখানেই কাটাবেন তার সম্ভাবনা 16 আনার উপর 17 আনা। কার্তিক মাসের শেষে হেমন্ত সন্ধ্যা, স্কুলের বারান্দাতে ক্লাসরুমের দুখানা চেয়ার টেনে নিয়ে আমরা গল্প করছিলাম। সামনে একটা ছোট মাঠ, এক পাশে একটা বড় তুঁত গাছ, আরেক পাশে একটা মজা পুকুর। সামনের কাঁচা রাস্তাটা গ্রামের বাজারের দিকে গিয়েছে। স্থানটা নির্জন, চায়ের কোনো ব্যবস্থা এখানে হওয়া সম্ভব নয় তা জানি। একটি গরিব ছাত্র হেডমাস্টারের বাসায় থেকে পড়ে আর তার হাট বাজার করে। সে এসে দুটো রেকাবিতে ঘি মাখানো রুটি, আলু চচ্চড়ি ও একটু গুড় রেখে গেল। আমি বললুম, অবিনাশবাবু, বেশ ঠান্ডা পড়েছে, একটু গরম গরম মুড়ি খাওয়ার ইচ্ছে হচ্ছে। কিন্তু হ্যাঁ হ্যাঁ, সার্টেনলি। ওরে ও কানাই, শোন শোন, একবার যা দেখি গঙ্গার বউয়ের বাড়ি, আমার নাম করে বলগে যা, দুটি গরম মুড়ি যেন ভেজে দেয় এক্ষুনি। তারপর গল্প গুজবে আধ ঘন্টা কেটে গেল। অবিনাশবাবু কথা বলতে বলতে কেমন অন্যমনস্কভাবে মাঝে মাঝে বাঁ ধারে মজা পুকুরটার দিকে চাইছিলেন। হঠাৎ বললেন, মুড়ি আসুক, একটা গল্প বলি ততক্ষণ। শুনুন ইন্সপেক্টর বাবু, এরকম শীতের সন্ধ্যাতেই কথাটা মনে পড়ে। আপনাকে পেয়ে মনে এত আনন্দ হয়। এখানকার লোকজন দেখেছেন তো, সব দোকানদার, লেখাপড়ার কোনো চর্চা নেই। ছেলে পেলেকে লেখাপড়া শেখায় এই জন্যে কোন রকমের ধারাপাত আর শুভঙ্করীটা শেষ করতে পারলেই দাঁড়ি ধরাবে। কারোর সঙ্গে কথা বলে সুখ পাইনি। ঝাল মশলার দরের কথা কাহা তো আলোচনা করি বলুন। ভদ্রলোকের ছেলে, না হয় পেটের দায়ে এসে পড়েছি এই পাণ্ডব বর্জিত দেশে, কিন্তু তা বলে মনটা তো, হ্যাঁ, কলেজের 2-4 ক্লাস চোখে দেখেছিলাম তো, পড়াশুনো না হয় নাই করেছি। আমাদের এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ভণ্ডুল মামার বাড়ি। গল্পটি লেখকের কল্পনা প্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। ধূমপান, মদ্যপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। একালে শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পের ভাষাটিকে আমরা কিছুটা সহজ করে নিয়েছি। অডিও পরিবেশনার সুবিধার্থে কোথাও কোথাও সামান্য পরিবর্তনও করা হয়েছে। হরি সাধন, সুমিত, পাল। গল্প পাঠে সন্তু, ধর। গল্পের সূত্রধার অবিনাশবাবু ও ভণ্ডুল মামার চরিত্রে সৌভিক সাহা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ভণ্ডুল মামার বাড়ি, প্রথম পর্ব। অবিনাশবাবু কলেজের দিনগুলোর কথা এখনো ভুলতে পারেননি। বেচারির জীবনে জাঁকজমক নেই, আত্মপ্রতিষ্ঠার দুরাশা নেই, সাহসও বোধ করি নেই। তার যা কিছু অভিজ্ঞতা, যা কিছু কর্মনৈপুণ্য, সবই অনাড়ম্বর সরল জীবনধারাকে আশ্রয় করে। কলেজের দিনগুলোতেই শহরের মুখ দেখেছিলেন। আড়ম্বর বা বিলাসিতা মনেরই বলুন বা দেহেরই বলুন, ওই কলেজের কটা বছরেই তার আরম্ভ ও শেষ। সে দিনগুলো যত দূরে গিয়ে পড়ছে, রঙিন স্মৃতির প্রলেপ তাদের উপর যে তত বিচিত্র ও মোহময় হয়ে পড়বে, এটা খুব স্বাভাবিক বটে।
অবিনাশবাবু তামাক ধরিয়ে আমার হাতে দিয়ে আবার বলতে শুরু করলেন, হুগলি জেলার কোন এক গ্রামে ছিল আমার বাড়ি। আমি জিজ্ঞাসা করলাম, ছিল কেন, এখন নেই? সে কথা পরে বলছি। না, এখন নেই ধরে নিতে পারেন। কেন যে নেই তার সঙ্গেই গল্পের একটা সম্বন্ধ আছে। গল্পটা শুনলেই বুঝবেন। হুগলি জেলার কোনো গ্রামে আমার মামার বাড়ি ছিল। ছেলেবেলায় যখন প্রথম মায়ের সঙ্গে সেখানে যাই, তখন আমার বয়স বছর 5। আমাদের মামার বাড়ির পাড়ায় 8-9 ঘর ব্রাহ্মণের বাস। একেবারে ঘেঁষাঘেঁষি বসতি। এক চালে আগুন লাগলে পাড়া শুদ্ধ পুড়ে যায় এমন অবস্থা। কোঠা বাড়ি ছিল কেবল আমার মামাদের, আর সব ঘরের ছাউনি। ছোট বড় 8 চালা ঘর। এই পাড়া থেকে ও পাড়া যাওয়ার পথে একটা বড় আম কাঁঠালের বাগান, বন জঙ্গল, সজনে গাছ, 2-1টা ডোবা। বন জঙ্গলের মধ্যে দিয়ে অনেক দূর গেলে তবে ও পাড়ার প্রথম বাড়িটা। সেই বন জঙ্গলের মধ্যে কাদের একটা কোঠা বাড়ি খানিকটা গাঁথা হচ্ছে। সেবার কিছুদিন থেকে চলে আসবার পর আবার যখন মামার বাড়ি গেলুম, তখন আমার বয়স বছর 8। গ্রামটা অনেকদিন পরে দেখতে বেরিয়ে চোখে পড়ল এই পাড়া আর ও পাড়ার মধ্যে বাঁদিকে ডোবার ধারে একটা জায়গা। একটু অবাক হয়ে গেলাম। ডোবার পাড়ার জঙ্গল অনেকটা কাটানো, কাদের একটা কোঠা বাড়ি খানিকটা গাঁথা অবস্থায় দাঁড়িয়ে। কিন্তু মনে হলো অনেকদিন থেকে গাঁথুনির কাজ বন্ধ হয়ে আছে। যে জন্যই হোক, ভিতের গায়ে ঘরের মেঝেতে ছোট বড় ভাতশাওড়ার গাছ গজিয়েছে। এমনকি চুন সুরকি রাখার ছোট খানাতে পর্যন্ত বনমোড়র চারা। মনে পড়ল সেবার এসে বাড়িটা গাঁথা হচ্ছে দেখেছিলাম। এখনো গাঁথা শেষ হয়নি তো। কারা বাড়ি তুলছে? ছুটে গিয়ে দিদিমাকে জিজ্ঞেস করলাম, দিদিমা, কারা বাড়ি করছে ওখানে? সেবার এসে দেখে গিয়েছি, এখনো শেষ হয়নি। তোর এত কথা ও মনে আছে? ও তোর বন্ডুল মামা বাড়ি করছে, এখানে তো থাকে না, তাই দেখাশোনার অভাবে গাঁথুনি এগোচ্ছে না। আমার ভারী কৌতূহল হলো। সাগ্রহে বললুম, বন্ডুল মামা কোথায় থাকে দিদিমা? বন্ডুল মামা কে? বন্ডুল রেলে চাকরি করে, লালমনিহাটে না কোথায়। আমাদের গায়ে ছেলেবেলায় থাকতো, বাড়িঘর তো ছিল না। ও পাড়ার মুখুজ্জে বাড়ির ভাগ নেই, চাকরি বাকরি করছে, ছেলেপুলে হয়েছে, একটা আস্তানা তো চাই, তাই টাকা পাঠিয়ে দেয়। মুখুজ্জেরা মিস্ত্রি লাগিয়ে গদ্দ শুরু করে দিয়েছে, নিজে ছুটিতে এসে মাঝে মাঝে দেখাশুনো করে। আমি ছাড়বার পাত্র নই। বললুম, তবে বাড়ি গাঁথা হচ্ছে না কেন? মুখুজ্জেরা তো দেখলেই পারে। তা নয়, সব সময় তো টাকা পাঠাতে পারে না বাবা, যখন পাঠায় তখন মিস্ত্রি লাগানো হয়। কি জানি কেন সে থেকে এই ভন্ডুল মামা আর সেই আধগাঁথা বাড়িটা আমার মনে একটা অদ্ভুত স্থান অধিকার করে রইল। রূপকথার রাজপুত্রের মতো এই ভন্ডুল মামা হয়ে রইলেন অবাস্তব, স্পর্শের অতীত, দর্শনের অতীত, একটা মানুষ রাজ্যের অধিবাসী। তার চাকরির স্থান লালমনিরহাট, মায় তার ছেলে মেয়ে শুদ্ধ। তার টাকা পাঠানোর ক্ষমতা বা অক্ষমতাও যেন আমার ব্যক্তিগত সহানুভূতির বিষয়ভূত হয়ে দাঁড়ালো। অথচ কেন যে এসব হলো তার কোন ন্যায়সঙ্গত কারণ আজও মনের মধ্যে খুঁজে পাই না। কতবার দিদিমাদের চিলেকোঠার ছাদে শুয়ে দিদিমার মুখে রূপকথা শুনতে শুনতে অন্যমনস্ক ভাবে ভেবেছি লালমনিরহাট থেকে
ভন্ডুল মামা আবার কবে টাকা পাঠায়? না, এবার বোধহয় নিজে আসবে। মুখুজ্জেরা বোধহয় ভন্ডুল মামার টাকা চুরি করে, তাই ওদের হাতে আর টাকা দেবে না। ব্যঙ্গমা ব্যঙ্গমী গল্পের ফাঁকে দিদিমাকে কখনো জিজ্ঞেস করি, লালমনিরহাট কোথায় দিদিমা? দিদিমা অবাক হয়ে বলেন, লালমনিরহাট? কেন, তাতে তোর হঠাৎ কি দরকার পড়ল? তা কি জানি বাবু, কোথায় লালমনিরহাট? নে নে, ঘুমোস তো আমার রেহাই হয়। রাত্রিরে এখন গিয়ে আমার দুটো মোচা কুটে রাখতে হবে, ঠাকুর ঘরে বাসন বের করতে হবে, সৃষ্টির কাজ পড়ে রয়েছে। তোমায় নিয়ে সারা রাত গল্প করলে তো আর আমার চলবে না বাবা। আমি অপ্রতিভের সুরে বলতুম, না না দিদিমা, গল্প বলো, যেও না। আচ্ছা, মন দিয়ে শুনছি। এরপরে আবার মামার বাড়ি গেলুম বছর 2 পরে। এই 2 বছরের মধ্যে আমি কিন্তু ভন্ডুল মামার বাড়ির কথা ভুলে যাইনি। শীতের সন্ধ্যায় গোয়ালে সাজালের ধোঁয়ায় আমাদের পুকুর পাড়টা ভরে যেত। বনের গাছপালাগুলো যেন অস্পষ্ট, যেন মনে হতো সন্ধ্যায় কুয়াশা হয়েছে বুঝি আজ। সেদিকে চাইলেই আমার অমনি মনে পড়তো ভন্ডুল মামার সেই তৈরি কোঠা বাড়িটার কথা, এমনি শ্যাওড়া বনে ঘেরা পুকুর পাড়ে। এতদিনে কতটা গাঁথা হলো কে জানে। এতদিনে নিশ্চয়ই ভন্ডুল মামা মুখুজ্জে বাড়ি টাকা পাঠিয়েছে। মামার বাড়িতে রাতে এসে পৌঁছলাম। সকালে ওই পথে বেড়াতে গিয়ে দেখি, ও মা, এ কি, ভন্ডুল মামার বাড়িটা যেমনি তেমনি পড়ে আছে। 4-5 বছর আগে যতটা গাঁথা দেখে গিয়েছিলাম, গাঁথনের কাজ তার বেশি একটু এগোয়নি। বনে জঙ্গলে একেবারে ভর্তি। ইটের গাঁথনির ফাঁকে বট অশ্বত্থের বড় বড় চারা। আহা, ভন্ডুল মামা বোধহয় টাকা পাঠাতে পারেনি আর। ভন্ডুল মামার সম্বন্ধে সেবার অনেক কথা শুনলাম। ভন্ডুল মামা লালমনিরহাটে নেই, শান্তাহারে বদলি হয়েছে। এখন তার 2 ছেলে 2 মেয়ে। বড় ছেলেটি নাকি আমারই বয়সী। ভন্ডুল মামার মা সম্প্রতি মারা গিয়েছে। বড় ছেলেটির পইতে হবে সামনে চৈত্র মাসে, সেই সময় ওরা আবার দেশে আসতে পারে। কিন্তু সেবার চৈত্র মাসের আগেই দেশে ফিরলাম। ভন্ডুল মামার সঙ্গে দেখার যোগাযোগ আর হয়ে উঠল না। বছর 3 পরে দোলের সময় মামার বাড়ির দোলের মেলা খুব বিখ্যাত ছিল। নানা জায়গা থেকে দোকান পসরার আমদানি হয়। আমি মায়ের কাছে আবদার শুরু করলাম, মা, ও মা, এবার আমি একা রেলে চড়ে মেলা দেখতে যাব মামার বাড়িতে। হ্যাঁ, আমায় একা ছেড়ে দিতে হবে কিন্তু। আমায় একা ছেড়ে দিতে বাবার ভয়ানক আপত্তি। অবশেষে অনেক কান্নাকাটির পর তাকে রাজি করানো গেল। সারাটা পথ সে কি আনন্দ! একা টিকিট করে রেলে চড়ে মামার বাড়ি চলেছি। জীবনে এই প্রথম একা বাড়ির বার হয়েছি। সেই আনন্দেই সারা পথ আত্মহারা। কিন্তু সুখ সইল না। মামার বাড়ির স্টেশনে নেমেই কিরকম একটা হোঁচট খেয়ে প্ল্যাটফর্মের কাঁকড়ের উপর পড়ে গিয়ে আমার হাঁটু একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেল। অতি কষ্টে মামার বাড়ি পৌঁছেই বিছানা নিলাম। পরদিন সকালে উঠতে গিয়ে দেখি আর উঠে দাঁড়াতে পারিনি। 2 হাঁটুই বেজায় দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে জ্বর। কোথা দিয়ে দোল কেটে গেল টেরও পেলাম না। দিদিমাকে বারবার করে বললাম, দিদিমা, তুমি বাড়িতে চিঠি লিখবে না কিন্তু। তুমি একেবারে লিখবে না কিন্তু যে আমি স্টেশনে পড়ে গিয়ে আমার হাঁটু কেটে ফেলেছি, তাহলে বাবা আর কোনোদিন আসতে দেবে না।
হ্যাঁ। দিদিমা বললেন, বেশ, তা না হয় নাই বললুম। সেরে উঠে একদিন বেড়াতে গিয়ে দেখি ভন্ডুল মামার বাড়িটা অনেক দূর গাঁথা হয়ে গিয়েছে। কাঠ থামাল পর্যন্ত গাঁথা হয়েছে, কড়ি এখনো বসানো হয়নি। হঠাৎ এত খুশি হয়ে উঠলুম যে আছাড় খেয়ে হাঁটু কাটার কথা বাবা টের পেলে কি বলবেন। তখনকার মতো সেই দুশ্চিন্তা একেবারে মন থেকে উড়েই গেল। উৎসাহে কৌতূহলে এক দৌড়ে ভন্ডুল মামার বাড়িতে গিয়ে হাজির। গাঁথনি অনেকদিন বন্ধ আছে বলে মনে হলো। গত বর্ষার পরে বোধহয় আর মিস্ত্রি আসে। ঘরের মেঝেতে খুব জঙ্গল গজিয়েছে। গাঁথনির ফাঁকে ফাঁকে আমরুল শাকের গাছ। বাড়ির উঠোনে বড় একটা সজনে গাছে প্রথম ফাগুনে ফুলের খই ফুটেছে। ঘুরে ঘুরে দেখলাম ভন্ডুল মামার বাড়িতে 3টে ঘর, একটা ছোট দালান, মাঝে একটা সিঁড়ির ঘর, 8-10 ধাপ সিঁড়ি গাঁথা হয়ে গিয়েছে। ওদিকে বড় ঘরটা বোধহয় ভন্ডুল মামার, মাঝের ঘরটাতে নিশ্চয়ই ছেলে মেয়েরা থাকবে। আচ্ছা, ভন্ডুল মামার বাপ আছে? কে জানে, তিনি বোধহয় থাকবেন সিঁড়ির এই পাশের ঘরটাতে। রান্নাঘর কোথায় হবে? বোধহয় উঠোনের এক পাশে ওই সজনে গাছটার তলায়। ভন্ডুল মামা যখন ছেলে মেয়ে নিয়ে এসে বাস করবে তখন কি আর এদের উঠোনে এমন জঙ্গল থাকবে? ছেলেমেয়েরা ছুটোছুটি দৌড়দৌড়ি করে খেলবে, হয়তো বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেবে পূর্ণিমায় কি সংক্রান্তিতে। পুকুর পাড়ের জঙ্গলি চেহারা তখন একেবারে বদলে যাবে। আমার মামার বাড়ির এই পাড়াতে আরেক ঘর লোক বাড়বে। ও পাড়া থেকে খেলা করে ফেরবার পথে সন্ধে হয়ে গেলেও আর ভাবনা থাকবে না। ওদের বাড়িতে আলো জ্বলবে, ছেলেমেয়েরা কথা বলবে, তখন আর কিসের ভয়, দিব্যি চলে যাওয়া। আরো বছর 2 কেটে গেল। 3rd ক্লাসে পড়ি। মামার বাড়ি একাই গেলুম। এখন একাই সব জায়গায় যাই। ভন্ডুল মামার বাড়ির ছাদ পেটানো হয়ে গিয়েছে। সিমেন্টের মেঝে, দালানের বাইরে রোয়াক হয়েছে। কবে হলো আমি দেখিনি তো। রকের ওপরে কেমন টিনের ঢালু ছাদ, কেবল একটুখানি এখনো বাকি। দরজায় জানলা এখনো কপাট বসানো হয়নি। বাহ, ভন্ডুল মামার বাড়ি হয়ে গেল তাহলে। ভন্ডুল মামা নাকি আজকাল বড় সুদখোর হয়ে উঠেছেন। মাঝে মাঝে গায়ে আসেন, চড়া সুদে লোকজনকে টাকা ধার দেন, বাড়ি দেখাশোনা করেন, আবার চলে যান। মাস কতক পরে আবার এসে কাবুলিওয়ালার মতো চড়াও হয়ে সুদ আদায় করেন। গায়ের লোক তার নাম দিয়েছে রত্ন দত্ত। তারপর এলো একটা সুদীর্ঘ ব্যবধান। ছেলেবেলার মতো মামার বাড়িতে আর তত যাই না। গেলেও বড় জোর 1 দিন থাকি। সেই 1 দিনের মধ্যে পথে যেতে যেতে হয়তো দেখি জঙ্গলের মধ্যে ভন্ডুল মামার বাড়িটা তেমনি জনহীন পড়ে আছে। বন জঙ্গল চারিপাশে, আরো গভীরতর। কেউ কোনোদিন ও বাড়িতে পা দিয়েছে বলে তো মনে হয় না। ছন্ন ছাড়া, কেমন একটা লক্ষ্মী ছাড়া চেহারা। শীতের সন্ধ্যায়, বর্ষার দিনে, চৈত্র বৈশাখের দুপুরে কতবার ও বাড়িটা দেখেছি, সেই একই মূর্তি। এমনি করে কয়েক বছর কেটে গেল। ক্রমে এন্ট্রান্স পাস দিয়ে কলকাতায় এসে কলেজে ঢুকলাম। সেবার 2nd ইয়ারের শেষ, FA দেব। কি একটা দরকারে মামার বাড়ি গিয়েছি। বোধ করি মাঘ মাসের শেষ। দুপুরে
পুবের ঘরে জানলার ধারে খাটে শুয়ে আছি, বোধহয় একখানা লজিকের বই পড়ছি। এমন সময় একজন কালো শীর্ণকায় প্রৌঢ় লোক ঘরে ঢুকলেন। বড় মামিমা বললেন, এই এই দেখ ওঠ, তোর ভন্ডুল মামা এসছে, প্রণাম কর। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ভন্ডুল মামার বাড়ি, প্রথম পর্ব। হরি সাধন, সুমিত পাল। গল্প পাঠে সন্তু ধর, বড় মামি ও দিদিমা অত্রিজা ব্যানার্জি, ভন্ডুল মামার স্ত্রী তৃষা পাল। শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, পোস্টার ডিজাইন চয়ন মণ্ডল। গল্পের সূত্রধার অবিনাশবাবু, ভন্ডুল মামার চরিত্রে ও পরিচালনায় সৌভিক সাহা। এমন আরো অনেক গল্প রয়েছে ক্লিক অ্যাপে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।